নমস্কার, চলে এসেছি আবার আমি অয়ন দুয়ারে রিপোর্টার নিয়ে নিউজ 18 বাংলায়। আর এই এক ঘন্টায় একেবারে রাজনীতির খবর, গুরুত্বপূর্ণ খবর, জেলার বিভিন্ন খবর, বেআইনি অবৈধ কাজ, সেই সব কিছু তুলে ধরবো। অবাক করা খবরও থাকে, কোথাও যাবেন না, শুধু নিউজ 18 বাংলায় থাকুন, কারণ রাজনীতির চিৎকার চেঁচেমেচি ঝগড়া কান পাতা দেয়, এখনো সেই সময় আসেনি সেই সবে কান দেওয়ার। সুতরাং নিউজ 18 বাংলায় আমার সঙ্গে দুয়ারে রিপোর্টারে থাকুন। আর প্রথমেই যেটা চমকে দেওয়ার মতো খবর, দেবকে নিয়ে চমকেছিলেন আপনারা। দেব বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করেছিলেন, জল্পনা উঠেছিল যে দেব কি আর সাংসদ হবেন না, আর প্রার্থী হবেন না। এবার কি মিমির পালা? মিমি সংসদে স্ট্যান্ডিং কমিটি অন ইন্ডাস্ট্রি থেকে পদত্যাগ করলেন। লোকসভা নির্বাচন হবে, কিন্তু লোকসভা নির্বাচনে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত স্ট্যান্ডিং কমিটি থেকে থাকতে পারতেন মিমি, কিন্তু থাকলেন না। কেন এই পদত্যাগ? কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, দেবকে নিয়ে জল্পনা হয়েছিল, দেবকে নিয়ে জল্পনা বেড়েছিল, এবার মিমি সংসদে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পাঠালেন। জল্পনা কি উস্কে দিচ্ছে? একদমই জল্পনা কিন্তু আরও একবার উস্কে গেল। কারণ হচ্ছে গিয়ে এর আগে তারকা সাংসদ দেব এবং দেবের পর এবার আরেক তারকা সাংসদ মিমি চক্রবর্তী, যাদবপুরের সাংসদ, এবং তিনি কিন্তু আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি লিখে তিনি যে বিষয়টি জানিয়েছেন তা হচ্ছে গিয়ে তিনি যে পদগুলিতে রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে শিল্প বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেখানে থেকে যেরকম তিনি ইস্তফা দিয়েছেন, একই সঙ্গে রিনিউয়েবল এনার্জির যে কমিটি রয়েছে সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন, একই সঙ্গে মিনিস্ট্রি অফ পাওয়ারের যে কমিটি রয়েছে সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। এর আগে গতকাল অর্থাৎ সোমবার দিনকে তিনি কিন্তু নলমুড়ি এবং জিরানগাছা দুই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। এই যে গোটা বিষয়টি একের পর এক সরকারি পদে ইস্তফা দেওয়া, তা কিন্তু রীতিমতন জল্পনা এই মুহূর্তে উস্কে দিয়েছে। কারণ এর আগে যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে ঘাটালের বিধায়ক দেব তিনি কিন্তু ইস্তফা দিয়েছিলেন একের পর এক পদ থেকে, এবং তারপরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করার পর তিনি কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে এবং তৃণমূল কংগ্রেসে থেকে যাচ্ছেন। এক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে কি ঘটনা ঘটবে নাকি অন্য কিছু ঘটবে? যেরকম ভাবে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেবকে চ্যাম্পিয়ন বলে আখ্যা দিয়ে তাকে কিন্তু বলেছিলেন এবং ঘাটালে দাঁড়িয়ে তাকে চ্যাম্পিয়ন আখ্যা দিলেন, এবং তাকে তিনি কিন্তু থাকবেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ধরে। এই বিষয়টি করা হয়েছে। ঠিক এখান থেকেই আবার উঠছে প্রশ্ন যে জল্পনা কি শুরু হলো? তিনি কি দাঁড়াবেন না আর প্রার্থী হবেন না? কিভাবে দেখবে তৃণমূল কংগ্রেস? কারণ যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল দেবের ক্ষেত্রে, ঘাটালের সাংসদের ক্ষেত্রে, সেইভাবেই কি মিমির ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে, নাকি এটা একেবারেই সাধারণ বিষয়? জাতীয় মহিলা কমিশন সন্দেশখালিতে চলে যাব, কারণ আপনাদেরকে দেখিয়েছিলাম কালকে রাজ্য মহিলা কমিশন সন্দেশখালিতে গিয়েছিল এবং সকাল সকাল গিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে কথা বলেছিল রাজ্য মহিলা কমিশন। সেখানে প্রশাসনের বিরুদ্ধে, লোকাল পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার জাতীয় মহিলা কমিশন গেল, জাতীয় মহিলা কমিশন গেল বিভিন্ন জায়গায়। জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল তারা গেলেন, গিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে কথা বললেন, কিন্তু কোথাও কি অত্যাচারের অভিযোগ পেলেন, নির্যাতনের অভিযোগ পেলেন? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, মোটামুটি ভাবে কতজন মহিলার সঙ্গে কথা বলতে পারলেন এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, এবং তারা কি অভিযোগ পেলেন? জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি কি বলছেন ঘুরে আসার পরে, দেখুন একবার। पुलिस के ऊपर भरोसा ही उड़ गया है यहाँ के रेसिडेंट्स के कि उन्होंने कंप्लेन करने की कोशिश किया था लेकिन एक्सेप्ट नहीं किया था। प्रायर इंफॉर्मेशन देने के बावजूद भी हमको उनसे बात करने का मौका नहीं मिले। टॉर्चर किया जा रहा था? नहीं, ऐसा तो नहीं बोला है, जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला नहीं। रिपोर्ट करेंगे कमीशन को, मिनिस्ट्री को भी जाएगा और सेंट्रल गवर्नमेंट भी चले जाएगा। তার মানে একই অভিযোগ। চলে যাব সরাসরি জিয়াউলের কাছে। জিয়াউল, তার মানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন গতকাল আমরা দেখেছিলাম লীনা গঙ্গোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে পুলিশের কথা বলছেন, প্রশাসনের কথা বলছেন, অপদার্থতার কথা বলছেন লোকাল পুলিশ। সেক্ষেত্রে একই অভিযোগ তাদের বিরুদ্ধে এবারও জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে।
একদম দেখো, গতকালই আমরা দেখেছিলাম রাজ্য মহিলা কমিশনার লীনা গঙ্গোপাধ্যায় নেতৃত্বে সেখানে গেছিলেন এবং মূলত যে বিভিন্ন রকমভাবে যে উঠে আসছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, শারীরিক অত্যাচার হচ্ছে, বিভিন্ন রকমভাবে মহিলাদের উপরেই বিভিন্ন রকম অত্যাচার, সেই অত্যাচারের জন্যই তিনি গত 3 দিন আগে তিনি অভিযোগ শুনেছেন এবং তারপরেই গতকাল তিনি গেছিলেন, তার অভিযোগ শুনেছেন। মহিলারা বিভিন্ন রকমভাবে অভিযোগ করেছেন, পুলিশের দিকে অভিযোগের তার পুলিশ কোনো ব্যবস্থা নিতেন না, সেই অভিযোগ তার কাছে এসেছিল এবং আজকে সেখানে গেলেন জাতীয় মহিলা কমিশনের 2 জন প্রতিনিধি, শালিনী সিং তার সহ আরো একজন, অর্থাৎ 2 জনের প্রতিনিধি দল, তারা গেলেন এবং গিয়ে সোজা একেবারে সন্দেশখালী থানায় গেলেন, সেখানে পুলিশ অধিকারীদের সঙ্গে কথা বললেন। তারপর এই যে পাত্রপাড়া, লস্করপাড়া সহ একাধিক এলাকায় যে মহিলারা অত্যাচারিত হয়েছে, এই উত্তম সর্দারকে বিভিন্ন সময় তুলে নিয়ে গেছে, যে বিভিন্ন রকম অভিযোগ করে আসছিল, সেই অভিযোগ শুনতেই মূলত তাদের কাছে গেছেন এবং তাদের কাছে যে বক্তব্য যেমন শুনলেন, লিপিবদ্ধ করলেন এবং যে বক্তব্য দিলেন তা অডিও রেকর্ডিং করলেন, অর্থাৎ ভিডিও রেকর্ডিং করলেন। করার পরেই তিনি একেবারে স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দেন অবশ্যই তিনি আবার আসবেন এবং তিনি এখান থেকে তারপর থানায় এসে কিছুক্ষণ বৈঠক করার পর আবার তিনি বেরিয়ে গেলেন। অয়নদা, আমি আসবো কারণ এছাড়াও আজকে নজিরবিহীন উদ্যোগ নেওয়া হলো। নজিরবিহীন উদ্যোগ কি পুলিশের তরফে? এই প্রথম অশান্ত প্রবণ এলাকায়, অশান্ত এলাকায় ডিআইজি পদমর্যাদার পুলিশ অফিসার দিয়ে একটা মহিলাদের পুলিশ টিম করা হয়েছে। সেই টিম আজকে ঘুরে দেখলেন, অভিযোগ শুনলেন বিভিন্ন মহিলার কাছ থেকে এবং এই প্রথম অশান্ত এলাকায় মহিলা পুলিশ দল, আপনারা দেখছেন গ্রামে গ্রামে ঘুরলেন, কতগুলো জায়গায় ঘুরলেন এই প্রতিনিধি দল, কত জায়গায় ঘুরলো 10 সদস্যের প্রতিনিধি দল জাউল। এবং আগামী দিনেও কি এই উদ্যোগ থাকবে? একদম দেখো, অবশ্যই তারা জানিয়ে গেলেন তারা আবার আসবেন এবং যেটি একেবারে সকাল 10টা নাগাদ এই মহিলা যে পুলিশের টিম তারা কিন্তু গেলেন, একজন ডিআইজি সিআইডি পদমর্যাদার অফিসার এবং সোমা দাস মিত্র নেতৃত্বে 10 জনের দল সেখানে গেলেন, গিয়ে সেখান থেকে থানায় গিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করলেন। তারপর সেখান থেকে একটা রুট ম্যাপ তৈরি করে পুরো সন্দেশখালী যে দ্বীপটি মূলত সব থেকে বড় গন্ডগোলের জায়গা, অশান্ত এই গত 1 সপ্তাহ ধরে, সেই সমস্ত এলাকায় প্রথমে একেবারে সেখান থেকে টোটোই করে গেলেন হচ্ছে লস্কর পাড়ায়। সেখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট তারা সেখানে বিভিন্ন মহিলাদের সঙ্গে যারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছবি বেরিয়েছে, সেইগুলো তারা সেখান থেকে কিছু অডিও ক্লিপ নিয়ে সেই সব মহিলাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ সময় তাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন। এই যে 10 জনের কথা বলার পরে কি বললেন সোমা দাস মিত্র একবার দেখাবো, তারপরে আবার আসবো তোমার কাছে। আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম, আপনারা তো শুনেছেন আমরা প্রত্যেকের সাথে গিয়ে কথা বলেছি, এটাও জানিয়েছি ভয়ের কোনো কারণ নেই। তারা অবশ্যই আমাদের সাথে কথা বলেছেন, নিজেদের যা মনের কথা বলেছেন। আজকের দিনের জন্য আমরা 4টে পেয়েছি ইন রাইটিং, সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। দেখুন, শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে, কাউকে মারধর করা হয়েছিল বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো হয়েছিল। আমি জানবো যে এই যে যতগুলো পরিবারের সঙ্গে কথা বলা হলো, জিয়াউল, মহিলাদের সঙ্গে কথা বলা হলো, আমরা কি মহিলাদের সঙ্গে কথা বলেছিলাম? সেই সমস্ত মহিলা তারা কি আশ্বস্ত? এবং যেটা বলছিলাম যে আগামী দিনে কি পুলিশ এই উদ্যোগটা চালিয়ে যাবে? একদম দেখো, তার কারণ শুধু মূলত মহিলাদেরকে পাশে থাকা, মহিলাদেরকে ভয় দূর করা, অর্থাৎ যে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে তারা বিভিন্ন জায়গায় বলেছেন এবং সেই ভয় দূর করার জন্যই তারা আজকের এই সমস্ত পরিবারের সঙ্গে গেলেন। কম করে 60 জন পরিবারের সঙ্গে, 60টি মহিলার সঙ্গে তারা কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস করলেন। এবং এখনো পর্যন্ত যারা জানা গেছে, এই মহিলা পুলিশের নেতৃত্বে যে টিম গেছিল সেখানে 4টি মূলত স্পেসিফিক অভিযোগ হয়েছে। সেই যে অভিযোগ হয়েছে সেই অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত যে তারা বারবার বলছিল যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের মতন মারাত্মক অভিযোগ, সেই ধরনের কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত এই মহিলা টিমের কাছে লিপিবদ্ধ হয়নি বা অভিযোগ করেননি। অন্যদিকে এই যে মহিলা পুলিশের যে টিম কাজ করছিল তাদের কিভাবে কাজ করছে সেটি দেখার জন্য ডিজি সিদ্ধার্থ গুপ্তা তিনি ঘটনাস্থলে গেলেন। ডিজি সিদ্ধার্থ গুপ্তাই জানিয়েছেন আগামী কয়েকদিন চলবে এই উদ্যোগ, এই রকম মহিলাদের সঙ্গে কথাবার্তা। দেখুন, আমাদের যে বিশেষ দল আছে সেটা ইনকোয়ারি আরম্ভ করেছে। আজকে ওনারা প্রায় 60খানা মহিলাদের সঙ্গে কথা বলেছেন, তারপরে ওদেরকে আশ্বাস দিয়েছেন কি কোনো যদি কমপ্লেন থাকে সেটা দিক, শুধু সন্দেশখালী আইল্যান্ড না অন্যান্য আইল্যান্ড মধ্যেও
আমাদের দল যাবে আর আশা করি আমরা 5-6 দিন মধ্যে প্রসেসটা শেষ হয়ে যাবে। তারপরে ওনারা রিপোর্ট দেবেন আর আমরা তার উপরে যত লিগাল অ্যাকশন যা আছে সব পুরো আমরা 100% করব। আর এই সন্দেশখালি নিয়ে যখন অভাব, অভিযোগ, অত্যাচারের অভিযোগ প্রচুর উঠছে, সেই সময় আপনাদেরকে মনে করিয়ে দিই, উত্তম সর্দার তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকে বহিষ্কার করলো দল এবং সেই দিনই উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল। আর কাকে গ্রেফতার করা হয়েছিল জানিয়ে তীব্র ক্ষোভ বিরোধীদের মধ্যে, নিরাপদ সর্দার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে আর বিকাশ সিং, বিজেপি নেতা। কালকে কি হলো? কালকে ঠিক এর পরে এই সন্ধেবেলায়, রাত্রিবেলায় বসিরহাট আদালতে চরম নাটক। বিকাশ, উত্তম জামিন পেয়ে গেলেন এবং তারপরে আবার পুলিশ ঝাঁপিয়ে পড়লো বিকাশ সিংকে গ্রেফতার করলো। তা নিয়ে একবারে ধুন্ধুমার। উত্তম সর্দার, তারপরে হঠাৎ উত্তম সর্দারকে আবার গ্রেফতার করা হলো, আবার আজকে আদালতে তোলা হলো, 4 দিনের পুলিশি হেফাজত হলো বিকাশ উত্তমের। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কান পাতলে কি শোনা যাচ্ছে? বিকাশ উত্তমকে কেন তাহলে কালকে জামিন দিতে বাধ্য হলো আদালত? আজকে হঠাৎ করে আবার 4 দিনের পুলিশি হেফাজত। পুলিশ কি কালকে তৈরি ছিল না? হ্যাঁ দেখো অয়নদা, প্রথমে যেটা বলে রাখি যে কালকে সকাল থেকেই কিন্তু যে বিকাশ সিং এবং উত্তম সর্দারকে যখন আদালতে তোলা হয় তারপরের থেকেই কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বিভ্রান্ত তৈরি হয়। তার কারণ সেখানকার যে আইনজীবীরা তারা কিন্তু একটা করেছিল যে সিডি, যে আদালতের যে বিচারক, তিনি কিন্তু বলেছিল যে পুলিশ এখনো সিডি জমা দেয়নি, সেই জন্য কিন্তু স্থগিত হয়েছিল কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু আইনের যে প্রক্রিয়া সে কিন্তু স্থগিত হয়েছিল। এরপরে সন্ধ্যের দিকে সিডি জমা দেয় এবং তারপরে এই বিকাশ সিং এবং যে উত্তম সর্দার তাদের কিন্তু জামিন হয়ে যায় এবং জামিন হওয়ার পরেই কিন্তু রাস্তা থেকে কিন্তু তারপরে তাদেরকে বিকাশ সিং এবং উত্তম সর্দারকে কিন্তু গতকাল রাতেই কিন্তু পুলিশ আবার গ্রেপ্তার করে। এবং কেন গ্রেপ্তার করে এটা নিয়ে কিন্তু একটা ধন্দে ছিল, সবাই কিন্তু ছিল যে কেন জামিনও দিল, কেন আবার কেন তাকে গ্রেপ্তারি করা হলো কেন। এরপরে যেটা জানা যাচ্ছে যে এই বিকাশ সিংকে নিরাপদ সর্দারের যে কেসে নিরাপদ সর্দারকে জেল হয়েছে, 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে, সেই কেসের মামলাতে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। আর উত্তম সর্দারকে কেস নাম্বার 20, যেটা 307 এবং 354 ধারায় নতুন করে একটা কেস হয়েছে, সেই কেসের জন্য হচ্ছে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দুটো কেসে আজকে তাদেরকে কালকে রাত্রে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাদেরকে আদালতে পেশ করা হয় এবং তাদের দুজনকেই 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ে দেখাবো বিকাশ সিং তিনি কি বলছেন। পুলিশের সন্ত্রাস চলছে, আরো ফাঁসানো হয়েছে জোর করে, যার পরে আমাকে আরো ফাঁসানো হয়েছে। নারীদের বাঁচান, সন্দেশখালীকে বাঁচান, আপনারা সন্দেশখালীকে বাঁচান, তাকে ফাঁসানো হয়েছে, এটাই বললেন বিকাশ সিং। আর তার আইনজীবী কি বলছেন দেখুন। নিরাপদ সর্দারকে যেটা পলিটিক্যাল পড়ানো, যে কেসে কালকে ফরওয়ার্ড করেছিল এবং পিসি নিয়েছিল বিকাশ সিংকে, সেম কেসে কালকে বাইরে বেরিয়ে অ্যারেস্ট করে সেই কেসে আবার পুলিশ প্রোটেকশন করলো। 4 দিনের পিসি দিয়েছে। আর গ্রামবাসীদের একাংশ যাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন সেই উত্তম সর্দার আর শিবু হাজরা। উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন, আজকে 4 দিনের আবার পুলিশি হেফাজত হয়েছে, কিন্তু শিবু হাজরা কোথায়? এই নিয়ে এখন চলছে পুলিশের ওপরে দায় চাপানো। আর তার আইনজীবী অর্থাৎ উত্তম সর্দারের আইনজীবী কি বলছেন দেখুন। এটা সন্দেশখালী পিএস কেস নাম্বার 20, 354 এর অ্যালিগেশন আছে, 307 এর অ্যালিগেশন আছে, সেই মামলায় নিয়ে এসছে, নতুন আর একটা মামলায় নিয়ে এসছে। উত্তম সর্দার নিজেই মাননীয় আদালতের কাছে মুভ করেছিলেন এবং মাননীয় আদালত তার 4 দিনের পিসি পেয়ার অ্যালাউ করেছেন। 17 তারিখে ফার্দার প্রোডাকশন হবে। আর চোপড়ায় দেখিয়েছিলাম গতকাল মর্মান্তিক মৃত্যুর ঘটনা। বিএসএফ এর ক্যানাল তৈরি হচ্ছিল আর সেই ক্যানালে খোলা পড়েছিল একদম, সেই ক্যানালের কাছে 4 জন শিশু তারা খেলতে খেলতে পড়ে যায়, মাটি চাপা পড়ে মৃত্যু হয়। আজকে গ্রেফতার হলেন আর্থ মুভারের চালক। রাজনৈতিক তরজা তুঙ্গেও উঠেছিল। আজকে ক্ষোভ প্রকাশও করে, অবরোধও করে, তৃণমূল অবস্থানও করে, বিক্ষোভেও বসে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, আলটিমেটলি কি দাঁড়ালো বলতো? এই 4 জনের শিশু মৃত্যুর দায় কার?
দেখো, গ্রামবাসী এবং পরিবারের সদস্য এবং কি স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তিনজন কিন্তু সেই ঘটনাস্থলে গেছিলাম। সবাই কিন্তু একটাই অভিযোগ করছেন এবং বিএসএফ এর দিকে আঙুল তুলছেন, কারণ যে বিএসএফ এর নজরদারির অভাব ছিল এবং নজরদারি যদি থাকতো তাহলে সেই জায়গায় এই ঘটনা ঘটতো না। তাহলে স্বাভাবিকভাবে কিন্তু বিএসএফ এর দিকেই কিন্তু আঙুল তুলছেন গ্রামবাসী থেকে শুরু করে পরিবারের সদস্যরা। তবে এই বিষয় নিয়ে কিন্তু আজকে চোপড়া থানায় একটা লিখিত অভিযোগও হয়েছে বিএসএফ এর দিকে এবং বিএসএফ এর যে অভিযোগের ভিত্তিতে। কিন্তু তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু আজকে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানিও গিয়েছিলেন। গোলাম রাব্বানিও কিন্তু এক প্রকার ক্ষোভ উগরে দেন এবং চোপড়া বিধায়ক তিনিও কিন্তু ক্ষোভ উগরে দেন বিএসএফ এর দিকে। কিন্তু তাদের একটাই দাবি রয়েছে যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পিছনে যে যারা দোষী রয়েছে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং দেওয়ার দাবি তুলেছেন। এবং পাশাপাশি কিন্তু এটাও দাবি তুলেছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় বিধায়ক। একেবারে যারা মৃত্যু হয়েছে যে 4 শিশুর, তাদের পরিবার কি বলছে একবার দেখাবো। থানা অভিযোগ করেছে বিএসএফ এর বিরুদ্ধে যে আমাদের এখানে ছেলেগুলো তো গর্ততে পড়া গেল, ওই মাটি কাটে 24 ঘন্টা হয়ে গেল বিএসএফ আজ পর্যন্ত আমাদের পরিবারের ভিতর আসলো না। গাড়ি ও কন্ডাক্টর বিএসএফ এর বিরুদ্ধে, ওই যে গাড়ির মালিক, ড্রাইভার, 4 জন নামে আমি এফআর করেছি। আমি বিচার চাই, বিএসএফ এর শাস্তি হোক। আর বিএসএফ একটা বিবৃতি জারি করে দায় সেরেছে নাকি? বিএসএফ একটা বিবৃতি দিয়েছে, তাতে বলেছে দুর্ঘটনা ঘটে গেছে, তাদের কোনো দায় নেই, এরকমটাই বিষয়। সেখানে রাজনৈতিক তরজা তুঙ্গে, বিএসএফ কে আক্রমণ তৃণমূলে। এই ঘটনা ঘটার কতক্ষণ বাদে বিএসএফ এই প্রেস রিলিজ করছে, তার মানে তৃণমূল কংগ্রেস যখন বিএসএফ এবং চোপড়ার ঘটনা নিয়ে সুর চড়াতে শুরু করেছে তখন তড়িঘড়ি একটা প্রেস রিলিজ করা হলো। যখন ঘটনাটা ঘটে, যখন পরিষ্কারভাবে এলাকার গ্রামবাসীরা বিএসএফ এর বিরুদ্ধে দোষারোপ করছিলেন, তখনই প্রেস রিলিজ করা হয়নি কেন? তখন কোন শাক দিয়ে কোন মাছ তারা ঢাকতে চাইছিলেন, এটা আমি জানতে চাই। আর এবার সবংয়ে চলে যাব। তৃণমূল নেতা চোর, সবংয়ে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য চুরির দায়ে। এই ভদ্রলোক চুরিতে ধৃত। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। তৃণমূল পঞ্চায়েত সদস্য কি চুরির দায়ে গ্রেফতার? দেখো আনন্দা, যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে, তার বিরুদ্ধে এর আগেও অনেকবার চুরির ঘটনা ঘটেছে। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 11 নম্বর মহার গ্রাম পঞ্চায়েতের পূর্ব মহার বুথে এক ব্যবসায়ীর কাপড় দোকানে চুরির ঘটনায় তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজ মেদিনীপুর আদালত বলেছে গতকাল রাতেই ওই ব্যবসায়ী দোকান লাগিয়ে বাড়ি ফিরে যায়। সকালে যখন এসে দেখে সেই দোকানে কিন্তু তালা ভাঙা এবং লক্ষাধিক টাকার যে কাপড়, সেই কাপড় কিন্তু চুরি হয়েছে। এবং এই ঘটনার অভিযোগ যখন সবং থানায় জানানো হয়, অভিযোগ দায়ের পরে পুলিশ যখন তদন্তে নামে, তখন কিন্তু ওই মহারের পূর্ব বুথের যে পঞ্চায়েত, এর আগেও অভিযোগ ছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে, দল এবং তিনি পঞ্চায়েত সদস্য, দল কোনো ব্যবস্থা নেয়নি। দেখো ইতিমধ্যেই এই ঘটনা সর্বপ্রথম প্রকাশ্যে এসেছে। এর আগের গুলো কোনো কারণবশত প্রকাশ্যে আসেনি বা দলের কাছে সেইভাবে পৌঁছয়নি। এবারে গ্রেপ্তার হওয়ার পরে এবারে দল কি সিদ্ধান্ত নেয় তার উপর সেটাই দেখা যাচ্ছে। অবশ্যই। আর যে ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে তিনি কি বলছেন দেখুন। রাত্রে দোকান বন্ধ করে চলে যাই 10টা নাগাদ, সকালবেলা দোকান খুলতে এসে দেখি আমার দোকানের তালা ভাঙা আর আমার মাল নেই, কাপড় দোকানের মাল, কাপড় টুকুরি নেই। 2 লাখের উপরে মাল ছিল। আমার এটার উপরেই সংসার চলে। এবার দেখাবো কলকাতার একদম কাছেই কামালগাজি। সেই কামালগাজিতে অনলাইন বিক্রির নামে প্রতারণা। অনলাইন বিক্রি, অনলাইন বিষয়টি এখন আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে। একটা মেসেজ, একটা হোয়াটসঅ্যাপ, সেটাই হয়তো আপনাকে শেষ করে দেবে, বরবাদ করে দেবে। কামালগাজিতে ভুয়ো ই কমার্স, তার ফাঁদে পড়ে গেলেন একজন। অনলাইন বিক্রির নামে প্রতারণা, কিভাবে প্রতারণা, কি ঘটনা, সবটা জানবো প্রতিনিধি অর্পণের কাছ থেকে। অর্পণ, কিভাবে প্রতারকরা ফাঁদ পেতেছিল? আমরা তোমাকে জানাবো, অনলাইনে যে প্রতারণার চক্র এখনো পর্যন্ত পুলিশ যে তথ্য দিচ্ছে সেখানে কিন্তু চোখ কপালে উঠবে। কারণ
এই দেশে নয়, বিদেশে 5টা দেশ তারা বেছে নিয়েছে এবং বিদেশে তারা বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তারা এই অনলাইনে কল সেন্টার করে সেখানে তারা রীতিমতো চার্ট তৈরি করত এবং সেখানে হানা দেয় পুলিশ। সেখান থেকে 70 জনের নামের তালিকা তারা পেয়েছেন। ইতিমধ্যেই 36 জনকে তারা আটক করেছেন, যার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করে তাদের তদন্ত শুরু করেছে এবং তাদেরকে পিসি নিয়েছেন। এবং আরও একটি তথ্য যেটা পাওয়া যাচ্ছে, 5টি সার্ভার পুলিশের হাতে এসছে, যে সার্ভারের মাধ্যমে বিদেশের বিভিন্ন প্রান্তে তারা এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন এবং এর সঙ্গে জড়িত রয়েছেন পুলিশ যেটা মনে করছেন রাজ্য নয়, দেশব্যাপী এই যে প্রতারণা চক্র, দেশব্যাপী মানুষ এর সঙ্গে ইনভলভ। কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 7টি ভাষায় তারা কথা বলতে পারেন এবং তাদের যে প্রেস রিলিজ যেটা পাওয়া গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কোন বয়সের ব্যক্তির সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কি কি নিয়ে তাদেরকে কথা বলতে হবে এবং তাদেরকে ক্লায়েন্ট কিভাবে জোগাড় করতে হবে, সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত পাওয়া সূত্র অনুযায়ী 5টা সার্ভার এক্সপার্টকে পাঠানো হয়েছে। সেখানে কাদের সঙ্গে যোগাযোগ করা হতো এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত 108টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই 108টি কম্পিউটারের হার্ড ডিস্ক আনলক করার পরে আরও বেশ কিছু তথ্য আসবে, যেটা শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনকে এবং বিদেশের মানুষজনকে কিভাবে তারা প্রতারণা করতে। বিরাট প্রতারণা চক্র, মানে কতটা ইনভেস্ট করতে হয়েছে এবং শুধু তাই নয়, বিভিন্ন ট্রেনিং দিতে হয়েছে সমস্ত কিছু প্রতারণা করার জন্য। ভাবা যায় এই রকম ভাবেই চলছে বিভিন্ন প্রতারণা এজেন্সি, হয়তো আমরা জানি না, এই ধরা পড়লো, এবার জানতে পারলাম। এবার আপনাদেরকে মনে করিয়ে দিই, গতকাল একটা খবর দেখিয়েছিলাম, বায়ুসেনা মহড়া দিতে দিতে বোমা পড়েছিল একটা ফাঁকা চাষের জমিতে। ভাগ্যিস কেউ ছিলেন না, কিন্তু আশেপাশে জনবসতি কেঁপে উঠেছিল। আর আজকে ভাঙলো বায়ুসেনার বিমান, কলাইকোন্ডা থেকে ওড়ার পরেই ভেঙে পড়লো, কেউ নিহত হননি। কিন্তু কি হলো ঘটনাটা দেখাবো, দেখতে গেলে থাকতে হবে কয়েক মিনিটের ব্রেক, তারপরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 এসডি, এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 এসডি, এখন আরো এক্সট্রা মজবুত। খবরে পক্ষপাত নয়, গলা চড়িয়ে নিজের মত নয়, যে খবরে বিশ্বাস সবার, সেই খবরের দায় আমার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান, স্ট্রং মানে মাইথন স্টিল। মোদি সরকারের গ্যারান্টি, ন্যায্য দামে গুণমান সম্পন্ন ওষুধ, ন্যূনতম 75% ছাড়, সুবিধাভোগীদের 23,000 কোটি টাকা ইতিমধ্যে সাশ্রয়। আমাদের সংকল্প উন্নত ভারত। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য শুধুমাত্র সেই আশার উপর আমরা নির্ভর করে থাকি। এসআইপি আপনার সেভিংসকে আপনার জন্য কাজে লাগাবে। আজই আপনার প্রথম এসআইপি আরম্ভ করুন। অতিরিক্ত তথ্যের জন্য নিজের আর্থিক পরামর্শদাতার সাথে কথা বলুন। এলআইসি মিউচুয়াল ফান্ড দ্বারা বিনিয়োগকারী শিক্ষার এক উদ্যোগ। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকি সাপেক্ষ। সমস্ত স্কিম সম্পর্কিত নথি সাবধানে পড়ুন।
নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড 4 ডিজিটে। হ্যাঁ, 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি। টিকিট 500 টাকা। ড্র 17 ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন শীতল সিং। আপনি কি পরের কোটিপতি? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সরকারি নার্সিং পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা। 324টি যোগ্য চিকিৎসা সহায়ক পদ সৃষ্টি। জীবনভর চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিষেবা দিয়ে দক্ষতা অর্জন করেছেন যে অভিজ্ঞ নার্সিং স্টাফেরা, তাদের যোগ্যতার সম্মান এবং তাদের জীবনে নতুন আলোর সন্ধান। এছাড়াও প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতির লক্ষ্যে নার্সিং ক্যাডারে 386টি নতুন পদ সৃষ্টি। আমাদের যে 324টি জয়েন্ট নার্সিং সুপারের পোস্টটি ক্রিয়েট হয়েছে, এই খবরটা আমাদের কাছে বিরাট সুখবর। আমরা যারা দিবারাত্রি রোগী পরিষেবা দিয়ে থাকি তাদের কাছে এটা একটি আকর্ষণীয় সুযোগ। আমরা কেউ একা নই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। Rashmi BOF TMT bar. The low carbon TMT bar made with BOF technology gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. 80 करोड़ लोगों को मुफ्त राशन की सौगात है। एक नहीं, दो नहीं, ये 5 साल तक की बात है। मुफ्त में आपको अन्न मिलेगा, हर परिवार हर मंथ मिलेगा, कहीं भी किसी भी राशन की दुकान से मिलेगा। ये मोदी की गारंटी है। जी हाँ, प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के तहत 1 जनवरी 2024 से आने वाले 5 सालों तक गरीब और अंत्योदय परिवारों को हर माह मुफ्त राशन मिल रहा है। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। নিবেদন করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। খবর এক নজরে নিবেদন করলো মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। मिलेगी सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। ভাবুন তো, আপনি রান্না করছেন, রান্না করতে করতে হয় রান্নাঘরের ছাদ ফুটো করে, আর না হলে রান্নার ঘরের দেওয়াল ফেটে ঢুকে গেল বায়ুসেনার বিমান। আপনি তো চিৎকার করে উঠবেন, মরেই তো যাব। হ্যাঁ, এই রকম অবস্থাই হতে যাচ্ছিল। মারা যাননি কেউ। কলাইকুণ্ডার কাছে ভাঙলো বায়ুসেনার বিমান। বিমানের একটা অংশ একজনের রান্নাঘরের চাল ফুটো করে ভেঙে পড়লো, কিন্তু কোনো দুর্ঘটনা হয়নি। কি ঘটেছিল কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, গতকাল একটা বোমা, তাতেই কেঁপে উঠেছিল গোটা এলাকা। এখন আজকে একেবারে গোটা বিমান, যুদ্ধ বিমান ভেঙে পড়লো। কি অবস্থা হয়েছিল এই এলাকায়? দেখো অরিন্দর, দিয়াশা গ্রামে হঠাৎ বিকেল 4:30টার সময় ভয়ঙ্কর আওয়াজ, আর সেই আওয়াজেই সবাই কেঁপে উঠেছিল। আর সেই সময় রান্নাশালেই সপরিবারে খাবার খাচ্ছিলেন তারা। খাবারের প্রায় শেষ প্রান্ত,
পর্যায়ে ছিল। সেই সময় হঠাৎ আকাশ থেকে কিছু একটা পড়ছে, তা দেখে তড়িঘড়ি বাড়ির সকলেই সেখান থেকে ছুট মারলো। গাড়ির যে গৃহস্থ রয়েছে তার গায়ে হালকা লাগলো, সে সেখান থেকে প্রাণে বেঁচেছে। হঠাৎ করে কিভাবে এই বিমান এখানে ভেঙে পড়লো তা নিয়ে যেমন একটা প্রশ্ন রয়েছে, তারপরেই দেখা গেল আকাশ থেকে দুই পাইলট পড়ছে। তড়িঘড়ি স্থানীয়রাই তাদেরকে গিয়ে উদ্ধার করতে চেষ্টা করেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কলাইকোন্ডা যে এয়ারফোর্স রয়েছে, সেখান থেকে বায়ুসেনার আধিকারিকরা, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের দুজনের আহত হয়েছেন। কিন্তু গ্রামের যে মানুষ, তাদের বক্তব্য, গ্রামের 20 মিটার দূরেই যে চাষের জমি, সেই 20 মিটার দূরের চাষের জমিতে সেই যুদ্ধ বিমানটি ভেঙে পড়েছে। কিভাবে ভেঙে পড়লো তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে। ঠিক গতকাল যেখানে বোম লক্ষ্যভ্রষ্ট হয়ে বোম পড়েছিল চাষের জমিতে, এখানে যুদ্ধ বিমান, আস্ত যুদ্ধ বিমান ভেঙে পড়লো, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কলাইকুণ্ডা কর্তৃপক্ষের উপরে। ইতিমধ্যে বিমান ভেঙে পড়া কেন হচ্ছে, কি করে হচ্ছে, এই সমস্ত কিছু আর এ তো ট্রমার মতো কাজ করবে। এই রকম ভাবে যদি একটা দুর্ঘটনা সাধারণ মানুষ চোখে দেখেন, এ তো কেঁপে যাবেন, রাতে ঘুম থেকে চমকে উঠে যাবেন। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শুনলে আপনিও চমকে যাবেন। ওই প্লেনটা ওইখানে বাস্ট করলো উপরে, বাস্ট শুনে আমি বলছি বলি কি হচ্ছে দেখি না, প্যারাশুট নিয়ে দুটো পাইলট নামছে মনে হচ্ছে, বলি জাহাজ পড়ে যাবে। বলতে বলতে ছুটে ঘর থেকে বেরিয়ে এসেছি, এসে দেখছি যে এইখানটাই পড়ে গেল একটা সিট নাকি, ওইটা গাড়ির একটা অংশ এখানটাই পড়ে গেল। যে রান্না টান্না সব নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে সবাই লোক ছুটাছুটি করছি, ওইখান থেকে ঘরটা ভেঙে গেল। হ্যাঁ, রান্নাঘরের ভিতরেই পড়েছে আমার। দারুণ শব্দ হয় যে এরোপ্লেনটা বাস্ট হচ্ছে, এটা প্রথম বুঝতে পারিনি। তারপর আর একদম আমার পুকুর আছে, পুকুরের উপর দিয়ে রাউন্ড দিয়ে যখন বেরিয়ে দিকে মাঠে পড়ে, পুকুরে তেল ট্যাঙ্ক বা এই প্লেনের অনেক কিছু ভাঙা পড়ে গেছে। এই পাইলটের চেয়ার এসে ছিটকে পড়ে, আর লিনটন ভেঙে, অ্যাজবেস্টার ভেঙে দেওয়াল টেয়াল ফাটিয়ে দিয়েছে। খুব লাকিলি আমার ছেলে বেঁচে যায়। ছেলের লোকজন এসেছিলেন, তারা এটা একটা দিয়ে ঘিরে দিয়ে গেছেন, এখানে কাউকে ঢুকতে না বলছেন। এবারে একটু আপনাদের সমস্যা, মানে শিলিগুড়ির একটা এলাকার সমস্যা দেখাবো। বাগড়াকোটা, প্রতিদিন ব্যস্ত সময়ে হাজার হাজার মানুষ রেল লাইন ক্রস করেন। না আছে লেভেল ক্রসিং, না আছে রেলগেট, না আছে ওভারব্রিজ। কিভাবে পার হচ্ছেন দেখুন, মালগাড়ি এগিয়ে চলেছে, তার নিচ দিয়ে পার হতে হচ্ছে। কেন এরকম অভিযোগ? টক টু মেয়ারে অভিযোগ বাসিন্দাদের, টক টু মেয়ারে অভিযোগ করলেন বাসিন্দারা, কারণ রেল তো ভাবছে না বিকল্প। দেখুন, দেখছেন কি ঝুঁকির যাতায়াত। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এরকম ভাবে চলছে কত বছর ধরে, রেলের কোনো উদ্যোগ নেই কেন? আর এবার কি হলো টক টু মেয়ারে অভিযোগ জানানোর পর? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রথমে এই সমস্যা কিন্তু নতুন সমস্যা নয়, বহু বছরের পুরনো সমস্যা। এটাই যখন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ছিলেন, তখনও কিন্তু রেলের সঙ্গে তিনি কথা বলেন এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এখানে একটা স্থায়ী সমস্যার সমাধান হবে। কিন্তু তারপরে বহু বছর কেটে গেছে, 15 থেকে 20 বছর কেটে গেছে, কিন্তু এই সমস্যা সেই তিমিরেই রয়েছে। আবারও সম্প্রতি শিলিগুড়ি মেয়রের কাছে টক টু মেয়র অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ জানান। কেননা যে শিলিগুড়ি একটি প্রান্ত, অর্থাৎ এনজিপি, বাবুপাড়া, দেশবন্ধু পাড়ার সঙ্গে শিলিগুড়ির যে মূল প্রান্ত, অর্থাৎ যেখানে শিলিগুড়ি কলেজ, হাসপাতাল, অফিস কাছারি, আদালত রয়েছে, তার যে যোগাযোগের এটা অন্যতম মাধ্যম, এখান থেকে খুব সহজেই পারাপার হওয়া যায়। কিন্তু এই রেলগেট বা কোনো নিদেন পক্ষে যদি একটা উড়ালপুল বা আন্ডারপাস যদি নেই বলে মানুষ অনেকটা ঘুরপথে তাদের আসতে হচ্ছে মূল শহরে। এবং একদিকে যেটা সময় সাপেক্ষ, তেমনি প্রচুর, একদিকে যেমন সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে, সেমনি কিন্তু ব্যস্ত সময়, বিশেষ করে পড়ুয়ারা বা যারা অসুস্থ সময় এইরকম ভাবে যাতায়াত, একদিকে সময় সাপেক্ষ তুমি বলছো, আরেকদিকে ভয়ঙ্কর ঝুঁকির যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখি। এই রাস্তাটা প্রথম থেকে খুব ভালো ছিল, মানে কয়েক বছর পরেই রাস্তাটা একদম জঘন্য হয়ে গেছে। আর এখানে যে মনে করো ছোট ছোট শিশুরা আছে, যখন ট্রেনটা দাঁড়ায় থাকে, নিচে দিয়ে যায়, ওদের মাথা ফাটে যায়। পড়াশোনা করতে যায়, সামনে স্কুল আছে, তারপরে এদিকে কলেজ আছে, শিলিগুড়ি কলেজ, তারপরে সূর্য সেন কলেজ। এই ক্রসিং করতে কিন্তু খুব কষ্ট লোকের। পেশেন্টকে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে আমি রিক্সা ঠেলে দিয়ে পার করে নিয়ে তারপরে পেশেন্টকে বসাইলাম। ঠেলে লাইন পার করে তারপরে আবার রোগীকে বসানো হলো। হ্যাঁ, অন্য জায়গায় কি দেখি, আকচাকচি দেখি রাজনৈতিক নেতাদের মধ্যে। এখানে কিন্তু মেয়র গৌতম দেব
এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ একমত। দেখুন, বিশেষজ্ঞদের সাথে অনেকবার মিটিং করেছি, ফ্লাইওভার যদি না করা যায় অন্তপক্ষে ফুট ওভার ব্রিজ করার একটা প্ল্যানিং আছে, অন্ততপক্ষে পায়ে হেঁটে লোকে ওখান দিয়ে বেরোতে পারবে। কিন্তু মানে ওপার থেকে এপারে আসার আরো অল্টারনেটিভ একটা রাস্তা ভালো করে সার্ভে করে আমাদের বার করতে হবে। কিন্তু শিলিগুড়ি কলেজ আছে, দুটো বড় 3-4টা স্কুল আছে, এই বাচ্চাদের খুব অসুবিধা, এটা আমাদের সলভ করতেই হবে। রেল দপ্তরের আধিকারিকদের সাথে গিয়েও সেটাকে আমি ভিজিট করি এবং তখনই ওনাদের পক্ষ থেকে বলা হয় যে রেলের যা ইয়ার্ড আছে সেখানে দাঁড়িয়ে ওই পার্টিকুলার জায়গা বাগরাকোট রেলওয়ে ক্রসিংয়ে কোনো ক্রসিং স্টেশন তৈরি করা সম্ভব নয়। বিকল্প হিসাবে ফুটওভার ব্রিজ অথবা আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা রেলওয়ে ক্রসিং করা যায় কিনা এই বিকল্প প্রস্তাবও আমরা দিয়েছি। এই ব্যাপারে রেল থেকে কোনো ধরনের বার্তা পেলে সেটা অবশ্যই আমি শহরবাসীর কাছে জানাবো। সবাই যখন একমত তখন অবশ্যই দ্রুত কিছু ব্যবস্থা হোক। রেল কি বলছে দেখি। 1 किलोमीटर के दूरी में ही 3 गेट हो जाएगा, तो वो एक हमारे लिए भी सेफ्टी, ट्रेन ऑपरेशन और सेफ्टी पॉइंट ऑफ व्यू से ठीक नहीं है। तो वहाँ पे हम लोग कुछ फुट ओवर ब्रिज कम से कम पैदल जो यात्री हैं उनको क्रॉस करने के लिए उसके बारे में सोच रहे हैं। पहले थोड़ा टेक्निकली ड्राइंग्स वगैरह चेक करते हैं कैसे पॉसिबल है करके, उसके बाद देखा जाएगा। এবার সাঁইথিয়ার মানুষের জন্য খবর। আজ থেকে 3 দিনের জন্য সাঁইথিয়া রেলের ওপরে যে ব্রিজ, লাইনের ওপরে যে ব্রিজ, সেই ব্রিজ বন্ধ, কারণ সারাই হবে। জানবো প্রতিনিধি সুপ্রতিমের কাছ থেকে। সুপ্রতিম, নিশ্চয়ই সারাই তো হওয়ারই কথা, সারাই তো হতেই হবে, রক্ষণাবেক্ষণ তো হবে, কিন্তু এর জন্য কতটা অসুবিধের মধ্যে পড়তে হবে, নাকি বিকল্প কোনো রাস্তা আছে? একদমই দেখো যে সাঁইথিয়া শহরের ওপর যে রেল ব্রিজ, যার নিচ দিয়ে রেল যায়, উপর দিয়ে যানবাহন যায়, সাঁইথিয়া শহরকে দুটো প্রান্তকে যুক্ত করেছে রেল ব্রিজ। আর এই রেল ব্রিজে কিন্তু মার্চ মাস থেকে কাজ শুরু হবে। ঠিক তার আগে মার্চ মাসে কাজ শুরু হলে রেল ব্রিজ বন্ধ করে দিলে কি কি মানুষের অসুবিধা হবে সেটা দেখবার জন্যই কিন্তু 3 দিনের এই রেল ব্রিজের যে রাস্তা সেটা বন্ধ করে মহড়া দিল বীরভূম জেলা প্রশাসন, সেটা হচ্ছে সাঁইথিয়া পুরসভা। এই 3 দিন কিন্তু আজ থেকে 3 দিন এই রেল ব্রিজের ওপর যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাঁশ বেঁধে দেওয়া হয়েছে যাতে সেখানে পুলিশ এবং প্রশাসন বুঝতে পারে যে এই সময় মানুষের কোন কোন অসুবিধা হচ্ছে, কোন কোন জায়গায় ট্রাফিক জ্যাম লাগছে, কোন কোন দিকের বাইপাস রাস্তা তৈরি করা দরকার, এবং সেটা যে মার্চ মাস থেকে কাজ শুরু হবে এবং 3 দিনের মধ্যে কিন্তু প্রশাসন সেটা বুঝে নিতে চাইছে। এবং উচ্চ মাধ্যমিক যেদিন থেকে শুরু সেদিনকে সকাল থেকে রেল ব্রিজে পুরোপুরি খুলে দেওয়া হবে এবং মার্চ মাসে যখন কাজ শুরু হবে সেই মতোই কিন্তু প্রশাসন এগোতে চাইছে যে ট্রাফিক ডিপার্টমেন্ট কি কি করলে পরে পরবর্তীকালে যখন রেল ব্রিজে কাজ হবে যাতে কোনো সমস্যা না হয়। অবশ্যই আগে থেকে পরিকল্পনা করে যদি এই কাজ করা যায় তাহলে সাঁইথিয়ার মানুষের অনেক বেশি সুবিধে হবে, অসুবিধের মধ্যে পড়তে হবে না। এবার রেল ব্রিজের টেন্ডার হয়েছে, রেল ব্রিজটা চওড়া হবে, হাইটেও উঠবে এবং এইটা নিয়ে এখন এই 3 দিনের জন্য আপাতত একটা পরীক্ষামূলকভাবে একটা দেখা যে এই রেল ব্রিজ না থাকলে আমরা গাড়ি ঘোড়া কিভাবে কোন দিক দিয়ে পার করাচ্ছি। আর এবার মাথাভাঙার খবর দেখাবো। মাথাভাঙা একটা ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজটা কোনো ব্যবহারই করা যায় না। আমরাই দেখিয়েছিলাম, কারণ অ্যাপ্রোচ রোড নেই। সেই ব্রিজে যে এসে পৌঁছবে গাড়ি ঘোড়া, তার সংযোগকারী রাস্তাই নেই। আমরা দেখানোর পরে আমরা 2রা জানুয়ারি দেখিয়েছিলাম। এবার সংযোগকারী রাস্তার কাজ শুরু হলো। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, অ্যাপ্রোচ রোড তো তৈরির কাজ শুরু হলো, কতদিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হচ্ছে? তবে তো কাজে লাগবে এই ব্রিজটা। দেখো ঠিক যেমনটা তুমি বলছিলে যে মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জের উত্তর কোদালখেতি গ্রামে কিন্তু শালটিয়া নদীর উপর দীর্ঘ 5 বছর আগে এই সেতুটি তৈরি হয়, কিন্তু সেতু সংযোগকারী রাস্তা না থাকায় গ্রামের প্রায় 10,000 মানুষ কিন্তু ভোগান্তির মুখে পড়েছে। তারা নরবরে বাঁশের সাগর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হয়েছে এবং তারা সেতুর দাবি বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কাছে জানালেও সেই দাবি পূরণ হয়নি। কিন্তু নিউজ 18 বাংলায় আমরা 2রা জানুয়ারি সেই খবর যখন দেখাই
তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। তবে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা যেটা জানিয়েছেন, দ্রুততার সঙ্গে কাজ চলছে, খুব দ্রুত এই সংযোগকারী রাস্তার কাজ শেষ হবে বলে তারা আশাবাদী। খুব দ্রুত আমরাও চাই, একটা নির্দিষ্ট সময়সীমা থাকলে ভালো হয়, কারণ সাধারণ মানুষের জন্যই তো তৈরি করা। 5 বছর আগে এই ব্রিজ, তারা তো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের খবর করার পরেই খুব দ্রুততার সঙ্গে কাজ হলো। এলাকার লোক খুবই খুশি, খুব ভালোভাবে কাজটা হতেছে। আমরা পর্যবেক্ষণ করতেছি সবসময়। কলেজের ছাত্র থেকে রুগী থেকে শুরু করে আমরা প্রত্যেকটা মুহূর্তেই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এখন কাজ হতেছে। গ্রামের লোক খুশি, এলাকাবাসী খুশি, এবং প্রশাসনকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। অ্যাপ্রোচ রোডের আমরা অনুমোদন পেয়েছি। অনুমোদন পাওয়ার পর আমাদের কাজও শুরু হয়ে গেছে। আমরা বারবার বলেছিলাম যে অ্যাপ্রোচ রোড হবে, অ্যাপ্রোচ রোড করার ব্যাপারে কিছু প্রসেসিংয়ের আমাদের সময়ের দরকার আছে। আমাদের টেন্ডার হয়ে গেছে, ওখানে ওয়ার্ক অর্ডার পেলেই কাজ শুরু করা হবে। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, এখন কন্ট্রাক্টররা ওখানে কাজ শুরু করেছেন, অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হচ্ছে। আপনারা ভালো কাজ করছেন, এই সমস্যা তুলে ধরে মানুষের নজরে নিয়ে এসে দ্রুত গতিতে কীভাবে কাজগুলো করা যায় আপনারা এগুলো করছেন, ঠিকই আছে। আমরা দেখিয়েছিলাম পানিহাটিতে বিরাট আবর্জনার পাহাড়, আর সেই আবর্জনার পাহাড়ে গন্ধে টিকতে পারছেন না সাধারণ মানুষ, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু এই আবর্জনা আসলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কাজে লাগে না, কাজে লাগছে এই আবর্জনা কিসে জানেন? এই আবর্জনা দিয়েই দেখুন পুকুর ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ড। কিভাবে হচ্ছে, কিভাবে হতে পারে, কোন কাউন্সিলরের ওয়ার্ড এটা? কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, দেখো অয়নদা, পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডে যেটা একদম আমাদের ক্যামেরায় যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ডের যে পুকুর, সেই পুকুর কিন্তু অর্ধেক পুকুর কিন্তু ভরাট হয়ে গিয়েছে, এবং একদম এই নোংরা আবর্জনা যেগুলো ভাগার বন্ধের কারণে ওয়ার্ডে মজুদ রয়েছে, এই আবর্জনা দিয়ে কিন্তু এই পুকুরের অর্ধেক অংশ ভরাট করা হয়েছে। এবং এই বিষয়ে পৌরসভার যিনি উপপ্রধান রয়েছেন তিনি বলছেন তার কাছে কোনো খবর আসেনি, যদি কোনো রকম এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কাউন্সিলর তো ওই এলাকার তৃণমূলের কাউন্সিলর, তো তিনি জানেন না, কাউন্সিলর জানেন না? দেখো, কাউন্সিলরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কাউন্সিলর এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কথা বলতে আমাদের সঙ্গে চাননি। তারপরে যখন আমরা উপপ্রধানের সাথে কথা বলি, উপপ্রধান পরিষ্কার বলে যে এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না, এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে। অদ্ভুত লাগে সুবীর যে পুরপ্রধান হন, কাউন্সিলর তো কথা বলবেনই না, কারণ কাউন্সিলর তো কিছু অবশ্যই সুবিধে সুযোগ আছে, কিন্তু পুরপ্রধান তাদের কাছেও খবর থাকে না। আজকালকার দিনে যেখানে এত যোগাযোগ ব্যবস্থা উন্নত, কোথায় পড়ে আছেন তারা? অদ্ভুত ভাবি আমি। দেখি উপপুরপ্রধান কি বলছেন। আমরা বিভিন্ন পুকুরের মালিকদের খোঁজ না পেলেও নোটিশ সেখানে টানিয়ে দিয়ে এসেছি। তারপর পুকুর ভরাট হচ্ছে, এটা আমাদের কাছে কোনো খবরই নেই। খবর নেই মানে কি, ওই অঞ্চলের মানুষ যারা প্রতিবাদী মানুষ তারাও খবর দেয়নি। খবর পেলে আমরা নিশ্চয়ই দেখব, যাতে, এবং আমাদের উপর অর্ডার আছে যে যদি সেরকম অর্ডার আসে আমরা করে দেবো। বিজেপি তো এই রাজনীতি করবেই, রাজনীতির সুযোগ পাচ্ছে, কিন্তু রাজনীতি করার থেকেও পুকুরটা ফিরিয়ে দিন, আমাদের দাবি এটা। দেখুন বিজেপি কি বলছে। যে আবর্জনা বিভিন্ন জায়গায় জমে আছে সেইগুলোকে কাজে লাগিয়েই এখন তারা পুকুর ভরাট করছে। তো একটা অদ্ভুত পরিস্থিতি পানিহাটির বুকে চলছে। আমরাই এই সমস্ত বেআইনি অবৈধ কাজ তুলে ধরি, আমরাই চুরি তুলে ধরি। নদী থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে, পলি চুরি হয়ে যাচ্ছে, কেন? ইট ভাটায় চলে যাচ্ছে। কত বড় ক্ষমতা ইট ভাটার মালিকের, নদী থেকে চুরি করছেন মাটি, পলি মাটি, আর সেটা গতকাল আমরা দেখালাম। এ দেখুন আর্থ মুভার দিয়ে কিভাবে চুরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে তার ইট ভাটায়, ইট তৈরি হচ্ছে। অসাধারণ, বিনা পয়সায় পাচ্ছেন, চুরি করছেন, আর নদীকে শেষ করে দিচ্ছেন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। আজকে কি হলো আমাদের খবরের জেরে? একদমই আনন্দ, গতকালই আমরা এই খবর সম্প্রচার করি এবং এই খবর দেখার পরেই পুলিশ প্রশাসনের থেকে তৎপরতা লক্ষ্য করা গেছে।
গতকাল রাত্রেই ইটভাটাতে পুলিশ হানা দেয়, সেখান থেকে আফ্রিমোবারের যে মেশিন ছিল সেটি তারা বাজেয়াপ্ত করেছেন এবং এই গাড়ির ড্রাইভার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই তখন পুলিশ যখনই যে ইটের ভাটা সেখানে যখনই গিয়েছেন, সেখান থেকে সমস্ত যারা দায়িত্বে রয়েছেন ম্যানেজার থেকে শুরু করে তারা সেখান থেকে পালিয়ে যান। একজনকে তারা গ্রেপ্তার করেছেন এবং আজকেই তাদেরকে বারুইপুর আদালতে পেশ করা হয়। আরও এই যে ঘটনা, তারপরে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম বেআইনিভাবে কোনো যদি কোথাও এইভাবে মাটি কাটা গাছ কাটার খবর পাওয়া যায়, সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করবে। এখানকার পুলিশের ভূমিকা যথেষ্ট সদর্থক বলতে হবে। এর আগেও আমরা বিভিন্ন জায়গার ছবি দেখিয়েছি, পুকুর চুরি, নদী চুরি, তখন পুলিশ প্রশাসন দেখেই না। আর এখানে কিন্তু পুলিশ যথেষ্ট তৎপর এবং আমরাও নজর রাখবো এখান থেকে মাটি চুরি আর যেন না করতে পারে। আর শান্তিপুরে দেখুন উদ্ধার ভেজাল ঘি, প্রায় 200 কেজি ভেজাল ঘি উদ্ধার শান্তিপুরের একটি দোকান থেকে। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এগুলো কি হচ্ছিল, কিভাবে পাচার হচ্ছিল, কিভাবে সাপ্লাই হচ্ছিল? 200 কেজি, আপাতত তো 200 কেজি ভেজাল ঘি উদ্ধার হলো, কিন্তু এ তো ভেজাল ঘি ছড়িয়ে পড়েছে নিশ্চয়ই। অয়ন্দা, তোমার মনে আছে এর আগেও কিন্তু শান্তিপুর থানার ফুলিয়ার পুইচা বা ফুলিয়া কলোনি এলাকা থেকে একাধিকবার পুলিশ অভিযান চালায়, সেখান থেকে ভেজাল ঘি এবং ভেজাল ঘি তৈরির যে সরঞ্জাম পুলিশ কিন্তু উদ্ধার করেছিল, পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। তারপরেও কিন্তু এই ধরনের অসাধু ব্যবসায়ীদের টনক নড়েনি। পুলিশ অভিযানের পরেও তারা কিন্তু এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ কিন্তু একেবারে পুলিশ আবার অভিযান চালায়, সেখানে ফুলিয়া কলোনি এলাকা থেকে 200 কেজি ভেজাল ঘি, পাশাপাশি 150 কিলো ডালডা, সেই ডালডা উদ্ধার করে, পাশাপাশি আরও অনেক যে সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। কারণ এই ধরনের ঘি বাজারে ছড়িয়ে পড়ছে, সেই অভিযান কিন্তু পুলিশ স্বাভাবিকভাবে অনেক দিন ধরে চালাচ্ছিল। তারপরেও কিন্তু এই অসাধু ব্যবসা তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে আজকের যে অভিযান, সেই অভিযানে কিন্তু উদ্ধার করলেও মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে আরো তৎপর হওয়া উচিত পুলিশের। আমাদের মনে হয় যে এই রকম ভেজাল খেয়ে মানুষের, বাচ্চাদের, মহিলাদের একেবারে শরীর শেষ হয়ে যাবে, আরো অভিযান চালানো দরকার। আর দেখুন রাজ্য সরকার টাকা দিচ্ছে, রাজ্য সরকার বরাদ্দ করছে, আর সেই টাকা দিয়ে দুর্নীতি হচ্ছে। পথশ্রী প্রকল্পের কাজে হরিহরপাড়ায় রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। কেন হবে? জেলা পরিষদের রাস্তা কি বলছে জেলা পরিষদ? কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, জেলা পরিষদ কি বলছে? এই যে আগে দেখাই কি অভিযোগ, আগে দেখাই। স্থানীয়রা কি বলছেন দেখাই। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি ঢালাইছে, এটা দেখেন 2.5 ইঞ্চি হলো, এরকম হচ্ছে সব জায়গাতে। কাজ কেন বন্ধ করলো? কাজ ওই জন্য বন্ধ হয়েছে। আমরা মিডিল টার্ম ঠিক করে 6 ইঞ্চি করে রাস্তা ঢালাই করছে, 7 ইঞ্চি আছে। হ্যাঁ 7 ইঞ্চি, হ্যাঁ সেখানে আমরা 6 ইঞ্চি দিলে আমরা মেনে নেবো। মিডিলটা হচ্ছে 3.5 4 এর ঊর্ধ্বে হচ্ছে না কোনো জায়গায়, এইটাই হচ্ছে বিক্ষোভ। 7 ইঞ্চি ডালে আমরা মিডিলটা 6 ইঞ্চি চাই। শিডিউলে কত আছে? 7 ইঞ্চি। আর করছে কত? এর আর মিডিলটা 3.5 4, গড়ে 4 ইঞ্চি। হ্যাঁ যদি 5 ইঞ্চি থাকে কোনো নাই, সেই জন্য বিক্ষোভ করছে। হ্যাঁ, সব অভিযোগ শুনলাম রাকিবুল, আর কোনো অভিযোগ নিয়ে কোনো বক্তব্য নেই। বিষয়টা হচ্ছে জেলা পরিষদ কি বলছে। দেখো, হরিহরপাড়া যে সাহেবনগর এলাকায় পথশ্রী প্রকল্পের প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কাজ শুরু হয় ঢালাইয়ের, এবং সেই ঢালাইয়ের কাজে একদম অনিয়মের অভিযোগে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারা একদম ফিতে দিয়ে মেপে তারা দেখিয়ে দিল, এবং যেখানে 7 ইঞ্চি ঢালাই করার কথা সেখানে 7 ইঞ্চির জায়গায় 3 থেকে 4 ইঞ্চি ঢালাই কাজ হচ্ছে। এবং এই বিষয়ে আমরা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে বিষয়টি আমরা খতিয়ে দেখছি, অভিযোগ পেয়েছি, তবে আমরা বিষয়টা খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পূর্ত কর্মদক্ষ জেলা পরিষদের। যদি এই বিষয়ে যে রাস্তা দেখাশোনা করছেন যিনি সুপারভাইজারকে আমরা বারবার জিজ্ঞাসা করলে ক্যামেরার সামনে তিনি না তাকিয়ে অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনিও কোনো উত্তর দেননি। এবং এই বিষয়ে ভিডিও তিনি একই বক্তব্য বলেন যে আমাদের যেহেতু জেলা পরিষদের কাজ, জেলা পরিষদকে জানানো হয়েছে, তারা অবশ্যই পদক্ষেপ নেবেন বলে। অত সোজা নয় এখন এইভাবে দুর্নীতি করা। কন্ট্রাক্টর যিনি আছেন বা সুপারভাইজার মানুষের চোখে ধুলো দিতে পারবেন না। ওই 7 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি কাজ করলে আটকাবেনি স্থানীয় মানুষ। ভিডিও কি বলছেন দেখি। এখন শুনেছি আমি এটা, যেহেতু এটা জেলা পরিষদের কাজ, তাহলে আমি এটা আমাদের কনসার্ন যারা আছেন, অফিসার আছেন, ওনাদেরকে আমি রিপোর্ট করব, ওনারাই তাহলে পরে পদক্ষেপ নেবে কি করা আছে। সরকার টাকা দিচ্ছে, সেই টাকা আপনারা লুট করবেন, মানুষ মেনে নেবে না। সরকারের টাকা,
এবার যাব শান্তিপুরে। সাতটা বাড়িতে চুরি, একেবারে চুরি, লক্ষাধিক টাকার গয়না, নগদ। 7টা বাড়িতে কখন হলো, কিভাবে হলো, কি মনে করছে পুলিশ, কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, দেখো অয়নদা, গত কয়েকদিন ধরে শান্তিপুর শহরে ছিনতাইয়ের ঘটনা চলছিল, বিশেষ করে মোবাইল ছিনতাইয়ের ঘটনা চলছিল সন্ধ্যের পরে। কিন্তু গতকাল রাতে, অর্থাৎ আজ ভোর রাতে জানতে পারা যায় যে শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পুরনো হালদার পাড়ায় সেখানে পরপর 7টি বাড়িতে চুরি হয় এবং একেবারে স্বাভাবিকভাবে 7টি বাড়িতে চুরি ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়ে। একই পাড়াতে কোথাও 2-1টি বাড়িতে তারা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন, বাকিরা কিন্তু বাড়িতেই ছিলেন। তারপরে কিন্তু শেষ রক্ষা হয়নি, তারা চোররা বা দুষ্কৃতী দল তারা কিন্তু ভোর রাতে এই ঘটনা ঘটায় বলে অনুমান করা হচ্ছে। কারো বাড়ি থেকে গয়না, তো কারো বাড়ি থেকে নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয়। যদিও ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, বিভিন্ন এলাকায় যে সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে কারা বা কে এর সাথে যুক্ত, কিভাবে এই ঘটনা ঘটানো হলো। কারণ 1টি বা 2টি বাড়ি নয়, পরপর 7টি বাড়িতে চুরি ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলছে। রীতিমতো পঞ্চায়েত প্রধানে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। খুব স্বাভাবিক, মানে এইরকম ভাবে চুরি হলে তো মানুষ নিরাপত্তার অভাব বোধ করবেন। আর এবারে একটু ভালো খবর দেখাই। দেখুন, বিভিন্ন স্কুল দেখাই, অনেক স্কুল ভাঙা চোরা, ক্লাস করতে পড়ুয়ারা একেবারে আশঙ্কায় ভোগেন। কিন্তু অনেক স্কুল সদিচ্ছার জন্য শিক্ষক শিক্ষিকাদের কোনো স্মার্ট ক্লাস, কোনোটা স্মার্ট স্কুল চালু হয়েছে। আর এখানে দেখুন, বেণুমাধব উচ্চ বিদ্যালয় গাইঘাটায় ক্লাসের আগে প্রাণায়াম, ধ্যান, সমস্ত কিছু। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কাদের মাথা থেকে এই রকম একটা ভালো উদ্যোগ বেরোলো? দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা গাইঘাটা ব্লকের গাইঘাটা বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকা, তিনি আন্তর্জাতিক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন থেকেই এই উদ্যোগ প্রথম মাথায় এনেছিলেন। অর্থাৎ আর্ট অফ লিভিং সংস্থা থেকেই তিনি এই প্রাণায়াম এবং ধ্যান, সেটা যে স্কুলে ইমপ্লিমেন্ট করা যায়, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে যে গ্রহণযোগ্য করে তোলা যায়, সেটাই প্রথম তার মাথায় এসেছিল এবং স্কুল কর্তৃপক্ষ সেটাকে গ্রহণ করে। প্রাথমিকভাবে সমস্ত শিক্ষিকারা এই আর্ট অফ লিভিংয়ের বিভিন্ন কোর্স করেন, যেখানে প্রাণায়াম এবং মেডিটেশন করানো হয়। পরবর্তীতে তারা মনে করেছিল যে এটা ছাত্রীদের ক্ষেত্রেও অনেকটা উপযোগী হবে, সেই কারণেই প্রাথমিকভাবে গার্জিয়ানদেরকে তারা মেডিটেশন করিয়েছিল, অর্থাৎ ধ্যান করিয়েছিল। তারপরেই ছাত্রীদের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্কুলে রীতিমতন রুটিন করে স্কুলের ক্লাস শুরুর আগে 10 মিনিট প্রাণায়াম এবং মেডিটেশন করানো হচ্ছে ছাত্রীদেরকে। এবং আপনারা দেখছেন, দর্শকরা দেখছেন, আপনাদের বাচ্চাদেরও এরকম ভাবে অভ্যেস করান, কারণ স্কুলে বেরোনোর আগে যদি 10 মিনিট এরকম করতে পারে না, মনোযোগ অনেক বাড়বে। এই উদ্যোগকে আমি খুবই ভালো বলবো, কারণ হচ্ছে এটা যেরকম স্কুলেও হয় সেরকম আমাদেরকে তৈরি করা হয়েছে এমনভাবে যে আমরা সেটা গিয়ে বাড়িতেও করছি। এখানে বস্তিকা প্রাণায়াম করানো হয়, তারপর মেডিটেশন, লালা ধ্যান, নানা রকম কিছুই করানো হয়। খুব ফ্রেশ লাগে আর ভালো লাগে। এটা শুরু করেছি, আমাদের সকলে তো স্ট্রেসফুল লাইফ, এটা ছাত্রছাত্রীদেরও ফেস করতে হয়, আমরা তো করি। দিনের শুরুতে যদি আমরা মন শান্ত করে সুস্থ করে আমরা যে কোনো কাজ শুরু করতে পারি, সেই কাজটা সর্বাঙ্গীন সুন্দর হবে এবং সে কাজে সাফল্য আসবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আরো একটা পজিটিভ খবর, পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের উদ্যোগ দেখুন। বাল্য বিবাহ হচ্ছে অভিশাপ, এই বার্তা তুলে ধরছে পূর্ব মেদিনীপুরের একটি স্কুল এবং সেখানে দেওয়াল লিখে একেবারে দেওয়াল লিখন থেকে পাঠ দিচ্ছেন শিক্ষিকা। স্কুলের দেওয়াল জুড়ে নৃত্য অনুষ্ঠান, নৃত্য নাটক হচ্ছে। লক্ষ্য বাল্য বিবাহ প্রতিরোধ। অবশ্যই পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এইটাই তো গ্রামে গঞ্জে এরকমই তো হওয়া উচিত। অভিভাবকরা হয়তো অনেক কিছু জানেন না, কিন্তু এই পড়ুয়ারা রুখে দাঁড়াবেন এরপরে। একদম, এবং সেই লক্ষ্যেই স্কুল এই উদ্যোগ নিয়েছে এবং সেখানে মেয়েদের স্কুল এবং সেই মেয়েদের স্কুলেই কিন্তু এই আয়োজন, এই উদ্যোগ। এটা অমৃতবেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুল, তাই তো? একেবারে, এবং সেটা একটি গ্রামের স্কুল, তারা করে দেখাচ্ছে। তারা ভাবছেন যে মানুষকে বোঝাতে হলে বা পড়ুয়াদের বোঝাতে হলে বা মেয়েদের বোঝাতে হলে অভিভাবক গ্রামবাসীদের জন্য স্কুলের দেওয়ালে শুধুমাত্র বইয়ের পাতায় পড়াশোনা সীমাবদ্ধ না রেখে তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন স্কুলের দেওয়ালে এভাবে আঁকা হয়েছে এবং ক্লাসে বোঝানো হচ্ছে। তার জন্য কিন্তু নাটকও, ছোট্ট করে নাটকও তৈরি করা হয়েছে এবং তারা করছেন না পড়ুয়ারা।
এবং এই যে ছাত্রীরা পড়ছেন, তারা নাটক করছেন, তারা এই উদ্যোগে সামিল হয়েছেন, তারপরে কি সুবিধা হলো না, এই সুবিধা হলো যে এর ফলে তারা অনেক সহজে এই বিষয়টি অনুধাবন করতে পারবেন। কোন বিষয় না, বাল্য বিবাহ একটি অভিশাপ, এবং সেই অভিশাপ যে সমাজের ক্ষতিকর বিষয় সেটা তাদের নিজেরাই বুঝে যাচ্ছেন যখন তারা বাড়িতে গিয়ে অভিভাবকদের বোঝাবেন, এবং সেই লক্ষ্যেই এবং এটা একটা হুইসপারিং প্রচারও হবে, তারাই গিয়ে প্রচার করবেন বিভিন্ন জায়গায়। কি বলছে পড়ুয়ারা দেখুন। অবশ্যই এই প্রচারটা করা উচিত, কারণ গ্রাম এলাকার সবারই একটা মানসিকতা আছে মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া। তো এটা তো তাদেরকে বোঝাতে হবে, তো তাদের মনে তো এই প্রশ্নটা আসতে পারে না। শিক্ষিকাদের কাছ থেকে আমরা যেহেতু এই জ্ঞানটা পাচ্ছি, আমরা বাড়ি থেকে প্রচার করছি, সেখান থেকে আমরা আমাদের দিদি দাদাদের বোঝাতে পারছি, সেখান থেকে অবশ্যই বিদ্যালয়ে এটা প্রচার করা উচিত। আমাদের বিদ্যালয়ে, সমস্ত বিদ্যালয়ে করা উচিত। আমরা ওই শুধু কেবলমাত্র ওই চিত্র দিয়ে নয়, পড়ানোর সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য বিষয়েও আলোচনা করি। এই বাল্য বিবাহ সম্বন্ধে খারাপ দিকগুলো আমরা আলোচনা করি। অল্প বয়সে বিয়ে করলে কি কি অসুবিধা ঘটতে পারে, বা অন্য জায়গা, বৃহত্তর জায়গা পড়াশোনার স্বপ্ন দেখাতে শুরু করি, যাতে তারা আরেকটা জায়গা প্রতিষ্ঠিত হতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এটা আমরা স্বপ্ন দেখাতে শুরু করি। আমরা এর আগে দেখিয়েছিলাম, এবার একটু চলে যাব ডুয়ার্সের জঙ্গলে। দুই হাতি